অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিল। তো অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিলে প্রত্যেকটা পার্টের দুইটা করে অংশ থাকবে। পার্ট এ যদি থাকে তার দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে রিডিং পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট। পার্ট বিরও অনুরূপভাবে দুইটা পার্ট থাকবে, পার্ট সিরও দুইটা পার্ট থাকবে। প্রত্যেকটারে তিনটা করে পার্ট থাকবে। তো রিডিং পার্ট যেটা, এখানে কি কি থাকবে? রিডিং পার্ট এতে একটা প্যাসেজ থাকবে, এখান থেকে ব্রিফ প্রশ্ন দিতে হবে। তারপরে থাকবে আরেকটা প্যাসেজ, এখান থেকে শর্ট কোশ্চেন দিতে হবে। পাঁচটা, এখানে তিনটে। একটা পোয়েম থাকবে, ব্রড কোশ্চেন থাকবে, দুইটার আনসার দেওয়া লাগবে। তো এসে রিডিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 1, 2, 3। রাইটিং এর ক্ষেত্রেও একই অবস্থা। ব্রিফ কোশ্চেন থাকবে প্রথম পার্টে 5টা, শর্ট কোশ্চেন থাকবে, ব্রড থাকবে। এই হচ্ছে সিলেবাস। প্যাসেজ যে দুইটা, এই দুইটা একটু আনকমন প্যাসেজ থাকবে। প্যাসেজগুলো ভালোভাবে পড়লেই আনসারগুলো পারা যাবে। পার্ট এতে যে প্যাসেজটা থাকবে ওইটার আলোকে 5টা ব্রিফ প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। পার্ট 2তে যে প্যাসেজটা থাকবে তার আলোকে শর্ট প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে এদিকে পোয়েম একটা থাকবে, পোয়েমটা থেকে 2 নম্বর থাকবে। এখানে থিম সামারি পড়লেই পোয়েম থেকে কমন পাওয়া যায়। তো বইয়ের কবিতাগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো শর্ট পোয়েম আছে বইয়ের মধ্যে। রাইটিং যে অংশটা আছে, তো ফার্স্ট ইয়ারে রাইটিং যে ব্রিফ প্রশ্নগুলো ছিল, হোয়াট ইজ প্যারাগ্রাফ, হোয়াট ইজ এসে, হোয়াট ইজ কভার লেটার, হোয়াট ইজ বিবলিওগ্রাফি, কোয়েশন, কোহেরেন্স, কনটেক্সট মডুলেটর, এই টাইপের যে প্রশ্নগুলো, এগুলো থাকবে 5টা। 5টাতে 5 নম্বর। শর্ট প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন দিতে হয় রাইটিং পার্ট 2তে। তার মধ্যে এই যে সচরাচর ফর্ম, ভয়েস, স্টাইল, অডিয়েন্স আর পারপাস, এই 2টা আসবেই। এই 2টার থেকে উত্তর দিতে হবে। 2টাতে নম্বর থাকবে 8 নম্বর। আর এখানে এই যে শর্ট কোশ্চেনের যে প্যাসেজ আসবে রিডিং পার্ট 2তে, এখান থেকে দিতে হবে 12 নম্বরের উত্তর। তাহলে 12 আর 8, পার্ট বি 20 নম্বর থাকে, সেই 20 নম্বর। পার্ট এ 10 নম্বর, পার্ট সি 50 নম্বর। তো পোয়েমটার থেকে 20 থাকবে। আর এখানকার ব্রড বলতে প্যারাগ্রাফ, এসে, অ্যাম্পলিফিকেশন, তারপরে লেটার, অ্যাপ্লিকেশন, এগুলো লিখতে হবে। টপিকস দেওয়া থাকবে, একটা করে এসে, প্যারাগ্রাফ, শর্ট, এই ব্রড আকারে লিখতে হবে। মানে যেটা ইন্টারমিডিয়েট বা অনার্স ফার্স্ট ইয়ারে তোমরা রাইটিং পার্ট সিতে যা করিয়ে আসছো, সেটা হচ্ছে এখান থেকে 3টা আইটেম থাকবে। তার মধ্যে প্যারাগ্রাফ থাকবে, এসে থাকবে, লেটার, ফর্মাল ইনফর্মাল দুইটায়।
এটা ফর্মাল, এটা ইনফর্মাল। মেমো আছে, রিপোর্ট আছে। নোটিশ আছে। প্রশ্ন থাকবে 5টা, তার মধ্যে দেয়া লাগবে 3টে। এখন তোমার পছন্দ মতো যে কোনো 3টে আইটেম তুমি সিলেক্ট করবা, করে সুন্দরভাবে পড়বা। তো ফার্স্ট ইয়ারে রাইটিং স্কিল বা রিডিং স্কিল যত সমস্যা ছিল, সেকেন্ড ইয়ারে এটা অত সমস্যা না। শুধু যদি একটু রিডিং স্কিল ভালো হয়, মানে কি প্যাসেজ থেকে প্রশ্ন করার যে বিষয়টা, এটার অ্যান্সার যদি ঠিকঠাকভাবে দিতে পারো, তাহলে বাকি যে অংশগুলো আছে এগুলো অনেকটা সহজ। এখানে ফেল করার কোনো সুযোগ নেই। যে রিডিং পার্ট ভালো হইলে রাইটিং পার্ট এমনিতেই ভালো হয়। রিডিং পার্টটাতে গুরুত্ব দিতে হবে বেশি। এই প্যাসেজ 2টা এগুলো পরীক্ষার আগে আগে মডেল যে বইগুলো আছে ওগুলো থেকে কিছু প্যাসেজ প্র্যাকটিস করলে ওগুলো সুন্দর হয়ে যাবে, সমস্যা নেই। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাইটিং পার্ট 2। পার্ট এ নিয়ে কথা বলার কিছু নাই। ব্রিফ প্রশ্ন, হাতে গোনা অল্প কয়েকটা ব্রিফ প্রশ্ন যদি পড়া যায় তাহলে 5টা প্রশ্ন ওখান থেকে কমন পাওয়া যায়। যেটা সমস্যা হয় এই রাইটিং পার্ট 2তে 2টা নতুন আইটেম আছে। এই যে ফর্ম, ভয়েস, স্টাইল, আর একটা হচ্ছে অডিয়েন্স পারপাস। সেই সাথে কিছু শর্ট প্রশ্ন আছে। সেই শর্ট প্রশ্নগুলোর মধ্যে বেসিক স্টেজ অফ রাইটিং প্রসেস, ব্রেইন স্টর্মিং, প্লাগিয়ারিজম, বিবলিওগ্রাফি। তারপরে প্যারাগ্রাফ থেকে প্রশ্ন হতে পারে। হোয়াট ইজ প্যারাগ্রাফ, হাউ মেনি পার্টস আর দেয়ার ইন এ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের কয়টা পার্ট আছে, লেটার কি, ফর্মাল ইনফর্মাল লেটারের মধ্যে পার্থক্য, মেমো কি, মেমোর পারপাস কি, রিপোর্ট কি, রিপোর্টের পারপাস কি, নোটিশ কি, নোটিশের পারপাস বা ফাংশন কি। এই ধরনের প্রশ্নগুলো পার্ট বিতে হবে। তো আমরা যদি এই 2টা প্রশ্ন ভালোভাবে গুরুত্ব দেই তাহলে আমাদের এই প্রশ্নগুলো স্কিপ করলেও চলবে। তারপরে আমরা জানার সুবিধার্থে এগুলো দেখব। আমরা প্রথমটা দিয়ে শুরু করি, শর্ট প্রশ্ন। বেসিক স্টেজেস অফ রাইটিং প্রসেস। একটা লেখা লিখতে গেলে আমাকে কয়টা প্রসেস অবলম্বন করতে হবে? তো লিখতে হবে 5 প্রসেস। There are 5 process of basic stages of writing. তাহলে 1 নম্বর প্রসেসটার নাম হচ্ছে প্রি রাইটিং প্রসেস। দুই নম্বর প্রসেস হচ্ছে ড্রাফটিং, ড্রাফটিং প্রসেস। 3 নম্বরটা হচ্ছে রিভাইজিং। 4 নম্বরটা হচ্ছে এডিটিং। 5 নম্বরটা হচ্ছে পাবলিশিং। একটা লেখা লিখতে গেলে আমরা এই 5টা প্রসেস ফলো করি। ফাইভ প্রসেস অফ রাইটিং। তো এই প্রি রাইটিংটার আরো একটা নাম আছে যেটা আমরা এখানে লিখছি ব্রেইন স্টর্মিং। ব্রেইন স্টর্মিং। তো এইটা পরবর্তীতে আলাদা টপিকসে দেয়া আছে। তো একটা লেখা লিখতে গেলে আমরা মূলত যেটা কি কাজ করি, একটা বিষয়ের উপর একটা লেখা লিখবো আমরা। ধরো যে একটা বিষয়, সেটা হচ্ছে উইন্টার মর্নিং। এটা হচ্ছে আমাদের টপিকস, এর উপরে আমাদেরকে লিখতে হবে। তো এই টপিকসটা লিখতে গেলে আমাকে কয়টা প্রসেস মেনটেন করতে হবে? 5টা। সাধারণত এক্সাম হলে আমরা যে প্রসেসগুলো অবলম্বন করি
এই প্রসেসগুলো, কিন্তু আমরা নিজেও জানি না আমরা এগুলো অবলম্বন করি। তো প্রথমত প্রশ্নপত্র দেয়া হবে, খাতার ফর্মালিটিস কমপ্লিট করার পর সময় হয়ে গেলে প্রশ্নপত্র দেয়া হয়। তো প্রশ্নপত্র দেওয়ার পর আমরা কি করি, পেয়ে কি সাথে লেখা শুরু? প্রশ্নটা আগে বুঝি, মানে কি প্রি রাইটিং প্রসেস। প্রশ্ন পাইলে আমরা আগে প্রশ্নটা দেখে দেখবো যে প্রশ্নগুলো আমার কমন আছে কিনা, বা এই প্রশ্নগুলো সম্পর্কে আমার ধারণা আছে কিনা। যেমন প্যারাগ্রাফ উইন্টার মর্নিং, এটা লেখার আগে তুমি আগে গুছায় নিবা যে উইন্টার মর্নিংটা আসলে আমি কোন কোন সেন্টেন্সগুলো ইউজ করব এখানে, বা কোন কোন মোটিভে আমি টপিক্সটাকে ডেভেলপ করব। তো এই উইন্টার মর্নিং লেখার পূর্বে তার সম্পর্কে তোমার যে ভাবনা চিন্তাটা, এইটাকেই বলা হচ্ছে প্রি রাইটিং প্রসেস। একটা টপিক্সে লেখার পূর্বে সেটার সম্পর্কে একটু চিন্তা করা, এটা হচ্ছে প্রি রাইটিং প্রসেস। তো দ্বিতীয়ত আমরা কি করব, প্রশ্নপত্র যখন পড়া শেষ তখন আমরা দাগায় নেব কোন কোন বিষয়গুলো আমার ভালো কমন পড়ছে, সেগুলো আমি এখন লেখা শুরু করব। তো প্রি রাইটিং যে চিন্তা ভাবনাগুলো আমি করলাম প্রশ্ন নিয়ে, সেগুলো এখন আমি কি করব, ড্রাফট করব। ড্রাফট মানে হচ্ছে জমা করা। আমার যে গচ্ছিত চিন্তা ভাবনা সেটাকে আমি এখন খাতার মধ্যে লিখে ফেলব, এটাকে বলা হচ্ছে ড্রাফট। যখন আমার প্রশ্নপত্র লেখা শেষ, উইন্টার মর্নিং টপিক্সটা আমার লেখা শেষ হয়ে গেল, তখন আমি কি করব, এই টপিক্সটা ঠিক আছে কিনা, আমার বাক্যের স্ট্রাকচার, বাক্যের যে গঠন, আবার বাক্যের যে সামঞ্জস্য বিধান সেটা ঠিক আছে কিনা, লজিক্যাল কানেকশন আছে কিনা, কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, এটা আমাকে দেখতে হবে। সেই জন্য আমার কি করতে হবে, উইন্টার মর্নিং যেটা আমি লিখলাম এতক্ষণ যাবো, এটাকে কি করতে হবে, রিভাইজ করতে হবে। তো খাতা রিভাইজ করার পর যে যে জায়গায় আমার ভুল ত্রুটি আমি খুঁজে পাবো, সেটাকে আমি কি করে দেব, এডিট করে দেব। এডিট মানে সংশোধন করে দেয়া। তো এডিট যখন করে দেওয়া হবে, পরীক্ষার নেক্সট বা লাস্ট 15 মিনিটসে আমরা যে কাজগুলো করি, তারপরে কি পাবলিশিং, যখন আমার খাতার ভুল সংশোধন করা শেষ তখন আমি ওই খাতাটা কি করে দেব, জমা করে দেব। এটাকে বলা হচ্ছে পাবলিশিং। অর্থাৎ কি, এই খাতাটা সেটা যে কোনো কন্টেন্টেই হোক, এটা আমার তখন প্রকাশের যোগ্য, আমি বাইরে এটাকে প্রকাশ করতে পারবো বা রিডারদের সামনে এটাকে তুলে ধরতে পারবো। বলে এই 5টা প্রসেস আমাদের লেখার মধ্যে ফলো করতে হয়। আমরা সাবকনশিয়াসলি এই 5টা প্রসেসকে ফলো করি। যারা করি না, রিভাইজ, এডিট, এই 3টা তো করতেই হবে। প্রি রাইট, এই 3টা আমরা মাঝে মাঝে বাদ দিয়ে থাকি। আসলে এই 3টা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো একটা লেখা লিখতে গেলে তোমাকে ওইটা নিয়ে ভাবতে হবে আগে, প্রি রাইটিং। আর এই কোনো টপিকস শোনার পরে তোমার ব্রেনটা যে আইডিয়াসগুলো ওই টপিক সম্পর্কে মাথার মধ্যে জমা করবে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ব্রেইন স্টর্মিং। ব্রেইন স্টর্মিং ইজ এ প্রসেস বাই হুইচ উই ক্যান জেনারেট নিউ আইডিয়াস অ্যাবাউট এ টপিক্স। একটা টপিক্সের নাম শোনার পরে তার সম্পর্কে আমার যে ধারণাগুলো বা আমার যে চিন্তা ভাবনাটা, এইটাকে বলা হচ্ছে ব্রেইন স্টর্মিং। লেখার পূর্বে ব্রেনের মধ্যে এই টপিক্সটা যেরকম প্রতিক্রিয়া সৃষ্টি করে বা যে যে আইডিয়াসগুলো তৈরি করে, যেমন উইন্টার মর্নিং নাম শুনলেই কি মনে হবে, খুব ঠান্ডা একটা ভাব, কুয়াশা থাকবে। এই সময় মানুষজন কি করবে, গ্রামের মানুষজন আগুন পোহাবে, তারপরে হচ্ছে খেজুরের যে রস আছে সেটা পান করবে, শিশির বা কুয়াশাকে দেখা যাবে। তো এই ধরনের যে বিষয়গুলো আছে, এগুলো সম্পর্কে আমার একটা কনসেপশন চলে আসবে। তো এই যে এই টপিক্সের নাম শোনার পর তার সম্পর্কে আমার যে আইডিয়াসগুলো, ব্রেনটা যে আইডিয়াগুলো প্রডিউস করবে, এইটাকে বলা হচ্ছে ব্রেইন স্টর্মিং প্রসেস। তো এটা আলাদাভাবে পরীক্ষায় আসে। প্রি রাইটিং প্রসেস তো আলাদা জিনিস। ব্রেইন স্টর্মিং অ্যাজ এ হোয়াট ইজ ব্রেইন স্টর্মিং, বা হোয়াট ডু ইউ মিন বাই ব্রেইন স্টর্মিং, এটা বলতে তুমি কি বোঝো? তখন তোমাকে বলতে হবে যে ব্রেইন স্টর্মিং রেফার্স টু দ্য জেনারেটিং নিউ আইডিয়াস অ্যাবাউট এ টপিক্স। কোনো একটা টপিক্স সম্পর্কে যে আইডিয়াগুলো প্রডিউস করা হবে, এটাকে বলা হচ্ছে ব্রেইন স্টর্মিং। ড্রাফটিং কি? ড্রাফটিং দ্যাট মিনস আমার যে আইডিয়াসগুলো আছে এটাকে আমি কি করব, লিখিত আকারে রূপদান করব। তো ড্রাফটিং হচ্ছে স্টুডেন্ট স্টার্ট রাইটিং
down all their ideas organized logically. Pre-writing হচ্ছে কি? This is the planning phase of the writing process when students brainstorm, outline ideas and collect information relating to the ideas. প্রথমটা হচ্ছে তথ্য সংগ্রহ করা। ড্রাফটিং কি? স্টুডেন্টস স্টার্ট রাইটিং। এবারে কি করবে স্টুডেন্টরা? ড্রাফটিং এর জায়গাটাতে স্টার্ট রাইটিং, লেখা শুরু করে দিবে। অল দেয়ার আইডিয়াস, যে আইডিয়াসগুলো তারা এতক্ষণ প্রডিউস করলো সেই আইডিয়াগুলোকে অর্গানাইজিং লজিক্যালি, এবং যেগুলো কি খুব যুক্তিযুক্তভাবে একটা আরেকটার সঙ্গে কানেক্টেড থাকবে। দে ডেভেলপ দেয়ার আইডিয়াস উইথ এনাফ ডিটেইলস, যথেষ্ট বা পর্যাপ্ত তথ্য দিয়ে তার আইডিয়াকে সে ডেভেলপ করবে। ফর দেয়ার অডিয়েন্স অ্যান্ড পারপাস, তাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে, যাতে অডিয়েন্সরা সহজেই টপিক্সটা পড়ে সব কিছু বুঝতে পারে। তারপরে রিভাইজিং, স্টুডেন্ট রিভিউ, মডিফাই অ্যান্ড রিঅর্গানাইজ দেয়ার ওয়ার্ক বাই অ্যারেঞ্জিং, অ্যাডিং আর ডিলিটিং। অ্যারেঞ্জিং মানে কি? অর্ডারটা মেনটেন করা, ধারাবাহিকতা ঠিক আছে কিনা। তারপরে কি আছে? অ্যাডিং, যদি কোনো তথ্য বাদ পড়ে যায় তাহলে সেটাকে আবার যোগ করে দেয়া। ডিলিটিং, যদি কোনো তথ্য অবাঞ্ছিত বা মনে হয় বা বেশি মনে হয় তাহলে সেই তথ্যটাকে ওখান থেকে বাদ দেয়া। এভাবে কি করতে হবে? রিভাইজ করতে হবে, যা এবং ওই অংশগুলো চিহ্নিত করতে হবে। পরবর্তীতে ওই অবাঞ্ছিত অংশগুলোকে কি করতে হবে? এডিট করে দিতে হবে। প্রোনাউন্সিয়েশন, তোমার স্পেলিং মিস্টেক, তারপরে এই ধরনের অবাঞ্ছিত তথ্য বা নতুন কোনো তথ্য বের হলে সেটাকে যোগ করা, অবাঞ্ছিত তথ্যটাকে বাদ দেয়া, এটা কি করতে হবে? এডিট করতে হবে। এটাকে বলা হচ্ছে এডিট। অল দিস পয়েন্ট ইন দ্য রাইটিং প্রসেস রাইটার্স proofread and correct errors in grammar, sentence structure, punctuation, capitalization, word choice, spelling, citation and document format। এই সব কিছু যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে আমরা ওটাকে এডিট করব। তারপরে পাবলিশিং, ইন দিস লাস্ট স্টেপ অফ দ্য রাইটিং প্রসেস দ্য ফাইনাল রাইটিং ইজ শেয়ার্ড উইথ আদার্স। যখন আমার ভুলগুলা সংশোধন করা হয়ে যাবে তখন আমি এই লেখাটা অন্যদের সাথে কি করতে পারবো? শেয়ার করতে পারবো। এই 5টা প্রসেস আমাদের রাইটিংয়ে অবলম্বন করতে হয়। আশা করি বোঝা গেছে। নেক্সট যে প্রশ্ন, ব্রেইন স্টর্মিং, তাহলে আমরা বুঝে গেছি ব্রেইন স্টর্মিং দ্যাট মিনস টু জেনারেট নিউ আইডিয়াস about a topic, এটাকে বলা হচ্ছে ব্রেইন স্টর্মিং। কোনো একটা টপিক্সের নাম শোনার পরে তার সম্পর্কে আমার যে আইডিয়াগুলো ভিতরে আসবে সেটাকে বলা হচ্ছে ব্রেইন স্টর্মিং। তারপরে আমরা আসবো প্লাগিয়ারিজমে। প্লাগিয়ারিজমের বাংলা হচ্ছে কুম্ভিলক বৃত্তি। প্লাগিয়ারিজম শুদ্ধ বাংলা ভাষায় যেটাকে চুরি বলা হয়, চুরি করা। তো এটা সাধারণ চোর না, এটা হচ্ছে রাইটারের মধ্যে যারা চোর, একজনের কন্টেন্ট আরেকজন নিয়ে নিজের নামে চালিয়ে দেয়, এটাকে বলা হচ্ছে কুম্ভিলক বৃত্তি। তো এটা পারিভাষিক শব্দ হিসেবে খুবই জনবহুল একটা শব্দ। মাঝে মাঝে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এটা এসে থাকে যে হোয়াট ডু ইউ মিন বাই প্লাগিয়ারিজম, তখন তোমরা চুরি না লিখে কুম্ভিলক বৃত্তি দেয়া থাকে, এই কুম্ভিলক বৃত্তিটায় দাগাইতে হবে। কুম্ভিলক বৃত্তি মানে কি? অন্যের লেখা কপি করা। তো এখানে বলা আছে ডুপ্লিকেটিং ওয়ান রাইটার্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আইডিয়াস বাই অ্যানাদার রাইটার ইজ কল্ড প্লাগিয়ারিজম। ডুপ্লিকেটিং ওয়ান রাইটার্স ল্যাঙ্গুয়েজ, language and ideas
by another writer. এটাকে বলা হচ্ছে প্লাগিয়ারিজম। প্লাগিয়ারিজমের ডেফিনেশন এটা, ডুপ্লিকেটিং one writer's language and ideas by another writer is called, এটা বানানার লিখলাম না, লেখা আছে ওখানে, is called plagiarism. বোঝা গেছে? এটা একজন রাইটার রবীন্দ্রনাথ নজরুল, এদের মধ্যে কি কমপ্লেন ছিল না যে রবীন্দ্রনাথ মাঝে মাঝেই নজরুলের লেখা কি করত, কপি করত। যাই হোক, it is the presentation of the work of another person as one's own or without proper acknowledgement. কোনো ধরনের স্বীকারোক্তি ছাড়াই অন্য একজনের লেখা যদি নিজের নামে তুমি চালাও তাহলে সেটাকে বলা হচ্ছে প্লাগিয়ারিজম। Plagiarism occurs when a writer copies material word for word from books, journals, internet sites, professors, course notes, etc. তাহলে এই প্লাগিয়ারিজম কোথা থেকে হতে পারে? বিভিন্ন বই থেকে হতে পারে, বিভিন্ন জার্নাল থেকে হতে পারে, বিভিন্ন ইন্টারনেট সাইটস থেকে হতে পারে, প্রফেসর্স কোর্স নোট, বা তোমার কোনো টিচার যদি কোনো নোট দিয়ে থাকে পরবর্তীতে সেই নোটটা থেকে তুমি কিছু অংশ নিয়ে তোমার নিজের নামে চালিয়ে দেয়া। তো যেটা ইন্টারনেট সাইট যেগুলো আছে সেগুলোর থেকে তো অসংখ্য কপি হয়ে যাচ্ছে, কারণ কপিরাইট আছে একজনের নামে, ওখান থেকে কি আবার কেটে কেটে কন্টেন্ট তৈরি করা হচ্ছে পরবর্তীতে। তো যাই হোক, এটাকে বলা হচ্ছে প্লাগিয়ারিজম। তারপরে আছে বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে বিবলিওগ্রাফি is a list of resources লিস্ট অফ রিসোর্স, সেটা হতে পারে বুক, ওয়েবসাইট, জার্নালস, পেপার্স, এটসেট্রা। কিসের জন্যে? ইউজড in the process of recharging a work. তাহলে বিবলিওগ্রাফি is a list of resources. কোনো একটা বিষয়ে যখন গবেষণা করা হবে তখন সেই গবেষণার জন্য যে কন্টেন্টগুলো দরকার, যে এলিমেন্টসগুলো দরকার, সেই এলিমেন্টসগুলো বিভিন্ন বই, বিভিন্ন ওয়েবসাইটস, জার্নালস অথবা পেপারের প্রয়োজন হবে ওই বিষয়টাতে গবেষণা করতে যেয়ে। তো সেই যে গবেষণা, যে বইগুলো আমি পড়ছি একটা রিসার্চের জন্য, যে ওয়েবসাইটগুলো আমি দেখছি, যে জার্নালসগুলো আমি দেখছি, যে পেপারগুলো আমি দেখছি, ধরো যে কোনো একজন রাইটার একটা বই লিখলো, তো সেই বইয়ের যে তথ্যগুলো আছে, তথ্য সূত্র দেয়া, সোর্স দেয়া, সেটা কি যে এই বইটা আমি এই 8টা বা 10টা বই পড়ে আমি এই বইটা লিখছি। রাইটার এরকম দিয়ে থাকে, তোমরা দেখবে বিভিন্ন বইয়ের মধ্যে যে এই তথ্যটা কোথার থেকে নেওয়া হয়েছে, এই তথ্যটা কোথার থেকে নেওয়া, এরকম সোর্স দেয়া থাকে লেখাটার পাশে। তো এই ধরনের যে লিস্টগুলো দেওয়া হয় কোনো একটা গবেষণার পেছনে, যে যে বইয়ের হেল্প নেওয়া হয়, সেই বইয়ের যে লিস্টটা, এই লিস্টটাকে বলা হচ্ছে বিবলিওগ্রাফি।
বোঝা গেছে কি? একটা গবেষণার পেছনে যে যে কন্টেন্টগুলো বা যে যে ম্যাটেরিয়ালগুলো কাজে লাগে, সেই কাজে লাগা ম্যাটেরিয়ালগুলোকেই বলা হচ্ছে, ওইটা একটা লিস্ট আকারে যখন প্রকাশ করা হয় তখন এটাকে বলা হচ্ছে বিবলিওগ্রাফি। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি শর্ট প্রশ্ন। তারপরে প্যারাগ্রাফ থেকে যদি প্রশ্ন আসে, ওখান থেকে যেগুলো আসে সেটা হচ্ছে প্যারাগ্রাফের পার্টগুলা। প্যারাগ্রাফের পার্ট হচ্ছে তিনটে: টপিক সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে ডেভেলপার, 3 নম্বর হচ্ছে টার্মিনেটর। এই তিনটা পার্ট। তো একই সাথে আমরা এসের যে বিষয়গুলো আছে সেটা আমরা কি করে নিতে পারি? একসঙ্গে কভার করে নিতে পারি। এসেরও তিনটে পার্ট, প্যারাগ্রাফ এইটা, এসে এইটা। ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, কনক্লুশন। তো প্যারাগ্রাফেরও তিনটে পার্ট আছে, এসেরও তিনটে পার্ট আছে। তো এই টপিক সেন্টেন্স কাকে বলে? তিনটে বাক্য আমি লিখব। ফার্স্ট সেন্টেন্স, এটা আছে বডি। বডি। তারপর একটা হচ্ছে লাস্ট সেন্টেন্স। টপিক সেন্টেন্স কোনটা প্যারাগ্রাফের? দ্য ফার্স্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড টপিক সেন্টেন্স। একটা প্যারাগ্রাফ শুরু করার আগে আমরা সবাই চাই একটা ভালো মানের বাক্য দিয়ে প্যারাগ্রাফটা শুরু করব। তো সেই ভালো মানের বাক্যটাকে প্রথম যেটা আমরা ব্যবহার করব সেইটাকে বলা হচ্ছে টপিক সেন্টেন্স। তারপরে কি ডেভেলপার, মানে কি? যে আইডিয়াসটা আছে ওই টপিক সেন্টেন্সে আমরা কি করব? যে টপিকসের উপরে আমরা লিখব, মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমরা কোন কোন বিষয়গুলো এখানে ডেভেলপ করতে যাচ্ছি। আর সেই ধারণাটাকে যখন আমরা ডেভেলপ করব বিস্তারিত তথ্য দিয়ে, তখন সেই অংশটাকে বলা হবে বডি বা ডেসক্রিপশন। তারপরে কি আসবে? আমরা লাস্ট সেন্টেন্স। কনক্লুশন থেকে বডি পর্যন্ত যা কিছু আমরা লিখলাম তার পুরোটাকে সামারাইজ করে আমরা কি এক কথায় বা নিচে অল্প একটু অংশের মধ্যে তার সমগ্রটার বিবরণ দেব। এই বিষয়টাকে বলা হবে টার্মিনেটর। দ্য লাস্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড টার্মিনেটর। তাহলে ফার্স্ট সেন্টেন্সটাকে বলা হচ্ছে টপিক সেন্টেন্স, হুইচ ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমেস্ট এলিমেন্টস অফ এ প্যারাগ্রাফ, বা হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য টপিক। বডি কি? বডি ডেভেলপার হচ্ছে দ্য বডি অফ এ প্যারাগ্রাফ, হুইচ a writer can develop the topics by the combination of some sentences which are connected logically. যে বডিটা বা টপিকসটাকে ডেভেলপ করার জন্য সে অনেকগুলো সেন্টেন্স ব্যবহার করে, আইডিয়াস ব্যবহার করে। এই আইডিয়াসগুলো একটা আরেকটার সঙ্গে কি লজিক্যালি কানেক্টেড। এখন তোমাকে টপিকস দেওয়া হয়েছে একটা, তুমি যদি ওইটা না লিখে আর একটা লেখো তাহলে তো হবে না। ওই টপিকসের উপরেই নির্ভরযোগ্য তথ্য দিয়ে টপিকসটাকে ডেভেলপ করতে হবে, ফিনিশ করতে হবে। তো এই যে অংশটাতে এই টপিকসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সিরিজ ওয়ার্ডি অ্যানালাইসিস হবে, সেটাকে বলা হচ্ছে বডি। তারপরে হচ্ছে লাস্ট সেন্টেন্স। সমগ্র প্যারাগ্রাফটাতে তুমি যা লিখলে তারই একটা সামারি। দ্য লাস্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড টার্মিনেটর। তাহলে দ্য ফার্স্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড টপিক সেন্টেন্স, দ্য বডি অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড ডেভেলপার, and the last sentence of a paragraph is called terminator. ঠিক এই জায়গায় শুধু সেন্টেন্সের জায়গায় তোমরা প্যারা দিয়ে দাও।
প্যারা, তাহলে এসের গুলো হয়ে যাবে। দ্য ফার্স্ট প্যারা অফ অ্যান এসে ইজ কল্ড ইন্ট্রোডাকশন, দ্য বডি অফ অ্যান এসে ইজ কল্ড ডেসক্রিপশন, কনক্লুশন কি দ্য লাস্ট প্যারা অফ অ্যান এসে ইজ কল্ড কনক্লুশন। এটাই তো সেন্টেন্স হবে না, তখন প্যারা হবে। একই ব্যাপার, শুধু ফার্স্ট সেন্টেন্সের জায়গায় ফার্স্ট প্যারা, বডির জায়গায় বডি ঠিক থাকবে, এটা শুধু এসের বডি হবে। লাস্ট প্যারা কি, এটা কনক্লুশন হবে। আর এই যে আইডিয়াসগুলো আছে, প্যারাগ্রাফে সেন্টেন্সের কম্বিনেশন থাকবে আর এসের মধ্যে আইডিয়াসের কম্বিনেশন থাকবে। তো এইটার উপর ভিত্তি করে কিছু ডিভাইস আছে, সেই ডিভাইসগুলোর মধ্যে কোহেশন আর কোহেরেন্স, এই দুইটা ডিভাইস ব্যবহার করা হবে। সেন্টেন্সগুলোকে কম্বাইন করতে যে ডিভাইসটা প্যারাগ্রাফে ব্যবহার করা হবে তার নাম হচ্ছে কোহেশন। কোহেশন মিনস দ্য সেন্টেন্স লিঙ্কার্স, সেন্টেন্স লিঙ্কার্স। কোহেরেন্স মিনস দ্য আইডিয়া লিঙ্কার্স। একটা প্যারাগ্রাফের বডিটা লিখতে আমি যতগুলো বাক্য লিখব, সেই বাক্যের এক বাক্যের সাথে আরেক বাক্যের যে সম্পর্ক স্থাপন যে ডিভাইসটা করবে সেটার নাম হচ্ছে কোহেশন। আর একটা এসে কি আমরা বিভিন্ন আইডিয়া দিয়ে বোঝাই না, বিভিন্ন উদাহরণ দিয়ে আমরা এসেটাকে বোঝানোর চেষ্টা করি। তো সেই ভিন্ন ধর্মী আইডিয়াগুলো সাপোর্ট করবে কয়টা টপিক্সকে, একটা নির্দিষ্ট টপিক্সকে, ডেফিনিট টপিক্স। তো এই একটা টপিক্সের উপরে এতগুলো আইডিয়া, তারা তো পরস্পর লজিক্যালি কানেক্টেড থাকবে। তো তাদের মধ্যে এই আইডিয়াসগুলোর মধ্যে যে ডিভাইসটা কানেকশন তৈরি করবে তার নাম হচ্ছে কোহেরেন্স। কোহেশন, কোহেরেন্স, এটা মনে রাখতে হবে। একটা সেন্টেন্স লিঙ্কার্স আর একটা আইডিয়া লিঙ্কার্স। এখন এটা মনে উল্টাপাল্টা হয়ে যায় মাঝে মাঝে, তো যেটার বানানটা একটু বড় বুঝতে হবে। আইডিয়া বড় না সেন্টেন্স বড়? আইডিয়াটা বড়, যার বানান বড় সেটা আইডিয়া লিঙ্কার্স, আর যেটার বানানটা একটু ছোট সেটা হচ্ছে বাক্য ছোট, আইডিয়ার থেকে বাক্য ছোট, এই জন্যে কোহেশন, এটা সেন্টেন্স লিঙ্কার্স। প্যারাগ্রাফে, হ্যাঁ এটা প্যারাগ্রাফে ইউজ হবে, এটা প্যারাগ্রাফে আর এটা এসেতে, কারণ এসেতে অনেকগুলো আইডিয়া লাগে, প্যারাগ্রাফেও অনেক সময় অনেক আইডিয়া ডেভেলপ করা থাকে, তবে স্পেসিফিকভাবে ম্যাক্সিমাম ইউজড এটা এসেতে দেখা যাবে আর এটা প্যারাগ্রাফ। তাহলে দ্য সেন্টেন্স লিঙ্কার কোহেশন রেফার্স টু দ্য সেন্টেন্স লিঙ্কার্স ইন এ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফের বাক্যগুলোকে যেটা লিঙ্ক করে বা কম্বাইন করে সেটার সেই ডিভাইসটার নাম হচ্ছে কোহেশন। আর কোহেরেন্স রেফার্স টু দ্য আইডিয়া লিঙ্কার্স অফ অ্যান এসে। একটা এসের মধ্যে আইডিয়াগুলোকে যে লিঙ্ক করে তাকে বলা হচ্ছে কোহেরেন্স। তারপরে প্যারাগ্রাফের যে ক্লাসিফিকেশনটা আছে, ন্যারেটিভ প্যারাগ্রাফ, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, কম্পারিজন কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, তারপরে এদিকে লিস্টিং প্যারাগ্রাফ, তারপরে এদিকে আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ, পারসুয়েসিভ প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফগুলো ইন ডিটেইলে পড়তে হবে। তো তার মধ্য থেকে যেটা পরীক্ষায় আসে বেশি বা ইম্পর্টেন্ট বেশি সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, কম্পারিজন কন্ট্রাস্ট, ডেসক্রিপটিভ ন্যারেটিভ, মাঝে মাঝে পারসুয়েসিভ আর্গুমেন্টেটিভ। এগুলো শর্ট কোশ্চেন ওভাবে দেখা যায় না, ব্রিফে আসে, পার্থক্য দেয় যে মেক এ ডিফারেন্সিয়েট বা মেক এ ডিফারেন্স বিটুইন ডেসক্রিপটিভ অ্যান্ড ন্যারেটিভ প্যারাগ্রাফ। ন্যারেটিভ এবং ডেসক্রিপটিভের মধ্যে পার্থক্য দাও। তখন কি বলতে হবে, ন্যারেটিভ প্যারাগ্রাফ কোনটা আর ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কোনটা। যে দৃশ্যটা তুমি নিজে দেখে বর্ণনা করবা সেটাকে বলা হচ্ছে ন্যারেট, আর যেটা তুমি নিজে না দেখে বিভিন্ন কন্টেন্ট থেকে তথ্য নিয়ে বর্ণনা করবা সেটাকে বলা হচ্ছে ডেসক্রাইব। নিজের ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করা এটাকে বলা হচ্ছে ন্যারেট, আর এমনিতে স্থায়ী কোনো কিছু বর্ণনা করা সেটার নাম হচ্ছে ডেসক্রাইব। তারপরে দিকে আছে কম্পারিজন কন্ট্রাস্ট।
কম্পারিজন প্যারাগ্রাফ কি? বোঝাই যাচ্ছে এটা তুলনা। দুইটা বিষয়ের মধ্যে তুলনামূলক আলোচনাকে বলা হচ্ছে কম্পারিজন প্যারাগ্রাফ, হুইচ মেক এ কম্পারিজন বিটুইন টু ফার ফেসেস থিংস। তুলনা করে বোঝাবে, যেমন পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি, কোনটা ভালো? ঠিক আছে, একটা আরেকটার সঙ্গে তুলনা করে ভালোটা বোঝাবে, পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি। তারপরে এদিকে কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, কন্ট্রাস্ট মানে কি? পার্থক্য করবে, কম্পারিজন কন্ট্রাস্ট, ওই দুটার এক্সাম্পল আমরা এটা দিয়ে দিতে পারবো। প্রথমে সিমিলারিটিস দেখানো হবে, তারপর ডিসিমিলারিটিস দেখানো হবে, তারপর দেখতে হবে কোনটা বেশি ফলপ্রসূ, পাবলিক নাকি প্রাইভেট। তারপরে আছে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। কজ মানে হচ্ছে কারণ, আর ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। যেমন আমরা যদি দেখি ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন মানে কি? বৃক্ষ নিধন। এই বৃক্ষ নিধন করলে তার কারণটা কি হবে এবং পরবর্তীতে এটা করলে তার ফলাফলটা কি হবে, এই দুইটা কনসেপশন বর্ণনা করা হবে। এটাকে বলা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ হচ্ছে কি? আর্গুমেন্ট মানে তর্ক করা, কোনো একটা বিষয়কে যুক্তিতর্ক দিয়ে অন্য আরেকটা বিষয়ের থেকে শ্রেষ্ঠ প্রমাণ করা, এবং অন্য অন্য যে লোকজন আছে এদেরকে কি করা? ওই শ্রেষ্ঠ বিষয়টাতে মোটিভেট করা। তো প্যারাগ্রাফ যেগুলো আছে, যে ক্লাসিফিকেশনটা আছে, তার মিনিংগুলো যদি তোমরা বোঝো তাহলে ওইটার ডেফিনেশনগুলো দেওয়া ইজি হয়ে যাবে। তারপরে এদিকে রিপোর্ট, মেমো, নোটিশ, এগুলো প্রত্যেকটার কাজ কি? কনভেইং ইনফরমেশন টু দ্য আদার্স। মেমোর কাজ হচ্ছে কি? এক অফিস থেকে, এক অফিসের বস থেকে আরেক অফিসের বসের কাছে তথ্য পাঠায় দেয়া। এটা গোপনে একটা মেইল করে তারা, মনে করে যে দুই কোম্পানির এমডির মধ্যে যে কথাবার্তাটা হবে সেটা হবে মেমোর মধ্য দিয়ে, ঠিক আছে? তারপরে আছে নোটিশ। তো সেই নোটিশটা কেমন বিষয়? যে কোনো একটা অফিসের মধ্যে বা একটা প্রতিষ্ঠানের মধ্যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হইল, তো সেই সিদ্ধান্তটা অফিসের সব স্টাফকে জানিয়ে দেওয়ার জন্য যে প্রসেসটা অবলম্বন করা হবে সেটাকে বলা হচ্ছে নোটিশ। যেমন আমরা এখন কলেজে আছি, সেই কলেজ আমাদের ইনকোর্স এক্সাম বলো, আমাদের টেস্ট এক্সাম বলো, বা বিভিন্ন ভ্যাকেশনের যে ছুটিগুলো দেওয়া হয় সেগুলো তো আমাদেরকে জানাবে তারা। তখন কি করে? নোটিশ বোর্ডের মধ্যে তারা নোটিশ দিয়ে দেয় যে এত তারিখ থেকে এত তারিখ কলেজ বন্ধ, এত তারিখ থেকে এত তারিখ তোমাদের পরীক্ষা হবে, আবার এত তারিখ থেকে এত তারিখ টেস্ট এক্সাম হবে। এই যে বিজ্ঞপ্তিটা তারা দিল, যে প্রসেসটা অবলম্বন করে, ওইটাকে বলা হচ্ছে নোটিশ। টু কনভে দ্য ইনফরমেশন টু আদার্স, একটা তথ্য অন্যদের কাছে কনভে করলো, প্রদান করলো, ঠিক আছে? তারপরে এদিকে কি থাকলো? রিপোর্ট। রিপোর্ট বলতে কি? পত্রিকার সম্পাদক যারা কোনো একটা বিষয় দেখে সেটাকে কি একটু নিজের মতো গোছায় নিয়ে মানুষের সামনে প্রকাশ করা, সত্যি ঘটনা, এটাকে বলা হচ্ছে রিপোর্ট। এটাও কি? টু কনভে দ্য ইনফরমেশন টু আদার্স বা টু অডিয়েন্স, অডিয়েন্সদের কাছে সঠিক ইনফরমেশনটা পৌঁছানো, এটা হচ্ছে রিপোর্ট। এদের প্রত্যেকটারে ফাংশন কি, পারপাস কি? পারপাস হচ্ছে কি? যে তথ্যগুলা খুবই প্রয়োজনীয় সেই তথ্যগুলা অন্যদের কাছে পৌঁছানো। তাহলে এগুলোর ফাংশনগুলো ওভাবে নেওয়ার কিছু নেই। ফাংশন অফ এ রিপোর্ট, ফাংশন অফ এ মেমো, ফাংশন অফ এ নোটিশ, এগুলো যখন দিবে ওই ফাংশনগুলো মোটামুটি একই রকম হবে। তারপরে আমাদের যেটা প্রশ্ন, আর কি আছে আমাদের অপশনে? মেমো, নোটিশ, রিপোর্ট। প্রেস রিলিজ আছে, সংবাদপত্রের প্রকাশের জন্য পত্র। প্রেস রিলিজ, আমি এমন একটা নিউজ দিয়ে দিলাম যে এই নিউজটা আপনাকে এই ডেটের মধ্যে প্রকাশ করে দিতে হবে। তখন কি করলাম? ওই যে আমরা বাংলায় কিছু দরখাস্ত পড়ছি না, ডাকঘর চাই, রাস্তা সংস্কার চাই, স্কুল নির্মাণ চাই। তো প্রথমে এই কলামটা আমি লিখলাম ব্যক্তিগতভাবে, মানে লিখে আমি তো কোনো পত্রিকার সঙ্গে অ্যাড না, তখন আমি এক পত্রিকার সম্পাদকের বরাবর প্রথমে একটা দরখাস্ত দেব যে ভাই দয়া করে আমার এই যে লেখাটা বা এই যে আর্টিকেলটা আপনার এই কলামের মধ্যে আপনি প্রকাশ করে দেন, ঠিক আছে? তো ওই কলামের মধ্যে প্রকাশের জন্য আমি সম্পাদক বরাবর আবেদন করলাম। তারপরে সম্পাদককে কোন কলামটা আমি দেব সেইটা নিচে দিয়ে দিলাম।
এই ধরনের যে ইয়াগুলো আছে, তোমার লেটারগুলো আছে, এদেরকে বলা আছে প্রেস রিলিজ। আর এই প্রেস রিলিজ প্রকাশের জন্য যে ডেটটা দেয়া হবে সেই ডেটটাকে বলা হচ্ছে ইম্বার্গো ডেট। ইম্বার্গো ডেট, যে এই ডেটের বাইরে এই নিউজটা প্রকাশ করা যাবে না, বা এই ডেটের আগে বা পরে এটা প্রকাশ করা যাবে না, এটা হচ্ছে ইম্বার্গো ডেট। তো মোটামুটি এই ধরনের প্রশ্নগুলাই আসে। আর ফরম্যাট, যে রাইটিং প্রসেসগুলো আছে বা রাইটিং তোমার টপিকসগুলো আছে, যেমন মেমো, রিপোর্ট, ফর্মাল, ইনফর্মাল লেটার, এগুলোর মধ্যে কি আছে, তাদের একটা নিজস্ব ফরম্যাট আছে। এই ফরম্যাটগুলো ভালো মনে রাখতে হবে তোমাদেরকে। লেটার কিভাবে লিখতে হবে তার ফরম্যাটটা কেমন, মেমো কিভাবে লিখতে হবে তার ফরম্যাটটা কেমন, ফর্মাল ইনফর্মাল লেটারের যে ফরম্যাট আছে, জব অ্যাপ্লিকেশনের একটা ফরম্যাট আছে, সিভির একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটগুলো তোমাদের ভালো শিখতে হবে। ঠিক আছে, এরপরে আমরা আসবো সেই গুরুত্বপূর্ণ দুইটা টপিকসে, যে দুইটা টপিকস যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে ওখান থেকে 8 নম্বর হ্যাঁ কনফার্ম আসবে। তাহলে পার্ট বি আর আলোচনা আমাদের শেষ হয়ে যাবে। একটু ধৈর্য ধরো, অস্থির হওয়ার কিছু নেই। লেখা আছে রাইট 4 to 5 sentences on the following topics. On the following topics for the given purposes and audiences. কথাটা ভালো বুঝতে হবে। রাইট 4 to 5 sentences, 4 থেকে 5টা বাক্য লিখতে হবে অন দ্য ফলোয়িং টপিকস। মানে কি, একটা টপিকস অবশ্যই দেয়া থাকবে, তার উপরে কয়টা বাক্য লিখতে হবে, 4 থেকে 5টা বাক্য। ফর দ্য গিভেন পারপাস অ্যান্ড অডিয়েন্স, এবং ওই টপিক সম্পর্কে আমি যে 4টা বা 5টা বাক্য লিখবো তার কি একটা উদ্দেশ্য থাকবে, কোন উদ্দেশ্যে আমি বাক্য 4টা বা 5টা লিখবো, এবং ওই বাক্য 4টা বা 5টা আমি কার, অডিয়েন্স কে থাকবে এখানে, এটা বলা থাকবে। তো আসলে এক্সাম্পল দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এ জার্নি ইউ হ্যাভ এনজয়েড, ফার্স্ট টপিকস এ জার্নি ইউ হ্যাভ এনজয়েড, এটা হচ্ছে টপিকস, এটা টপিকস। তাহলে আমাদের কি কি উল্লেখ করা থাকবে, পারপাস এবং অডিয়েন্স, এগুলো প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকবে। তাহলে পারপাস হচ্ছে টু অ্যামিউজ, পারপাস টু অ্যামিউজ, আর অডিয়েন্স হচ্ছে ফ্রেন্ডস। এখন কি, তুমি একটা পিকনিক করছো, একটা হিস্ট্রিক্যাল প্লেস বলো বা যে কোনো একটা জায়গা তুমি ভ্রমণ করছো, এবং সেইটা সম্পর্কে তুমি কি করবা, তোমার যে বন্ধু আছে সেই বন্ধুদেরকে ওখান থেকে আসার পরে আমরা শেয়ার করি না আমাদের কথাবার্তা, তো তাদেরকে আনন্দ দেওয়ার জন্য সেখানকার যে ভালো ভালো মুহূর্তগুলো আমি শেয়ার করতেছি তাদের সাথে। কে, অডিয়েন্স। তাহলে আমার কথা যারা শুনতেছে তারা অডিয়েন্স, সেই কথাগুলো যার সামনে শেয়ার করতেছে সে তারা অডিয়েন্স। তো এই অডিয়েন্সরা তার কথা শোনার পর কি করবে, তার উদ্দেশ্য কি, টু অ্যামিউজ, তাদেরকে তার ওই ভ্রমণের অভিজ্ঞতার থেকে আনন্দ দেওয়া। তাহলে এই সম্পর্কে, তাহলে জার্নি ইউ হ্যাভ এনজয়েড এটা সম্পর্কে 4টা বাক্য লিখতে হবে, যাতে পারপাস কি থাকে, তোমার বন্ধুদেরকে আনন্দ দেওয়া। মানে কি, পিকনিকের কোনো বিভৎস চিত্র তোমাকে বর্ণনা করা যাবে না, বর্ণনা করতে হবে কি তার আনন্দ ঘন মুহূর্তগুলো। আর কাদের উদ্দেশ্যে, ফ্রেন্ডদের উদ্দেশ্যে। তাহলে ফর্মাল ইনফর্মাল একটা ব্যাপার আছে, ফর্মাল কথাবার্তা তুমি বলবা গার্ডিয়ানদের সামনে, আর ইনফর্মাল কথাবার্তা বলবা তুমি ফ্রেন্ডদের সামনে, এই জন্য এটা উল্লেখ করা থাকবে। ঠিক আছে, তারপরে এ রোড অ্যাক্সিডেন্ট, এ রোড অ্যাক্সিডেন্ট কি, একটা টপিকস। এ রোড অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে টপিকস। তাহলে এটা সম্পর্কে আমরা কি লিখবো, দেখবো আগে যে অডিয়েন্স পারপাস কি আছে। এটার পারপাস হচ্ছে টু ডিসক্রাইব,
মানে কি রোড অ্যাক্সিডেন্ট যেটা তুমি দেখছো ওটা বর্ণনা করতে হবে স্বাভাবিকভাবে। আর অডিয়েন্স কে থাকবে? ধরো যে তোমার একটা বন্ধুকেই তুমি বর্ণনা করবা বা ইউর ফ্রেন্ড, অথবা কি পাবলিক। এই 4-5টা বাক্য কোন উদ্দেশ্যে তুমি বর্ণনা করবা? টু ডেসক্রাইব, এটা বর্ণনা করার জন্য যে আসলে ঘটনাটা কিভাবে ঘটলো। ঠিক আছে, হাউ টু অকার দিস ইভেন্ট। তারপরে দেখো এই উইন্টার মর্নিং আছে, উইন্টার মর্নিং এর পারপাস হচ্ছে টু ডেসক্রাইব, অডিয়েন্স হচ্ছে স্কলারলি রিডার্স। ঠিক আছে, স্কলারলি রিডার্স মানে কি পণ্ডিত বা যারা শিক্ষিত আর কি, উইন্টার মর্নিং সম্পর্কে জানার আগ্রহ আছে এই সমস্ত ভালো মানুষদের উদ্দেশ্যে তুমি উইন্টার মর্নিংকে ডেভেলপ করবা। তারপরে হচ্ছে অ্যাবিউজ অফ মোবাইল ফোন, পারপাস হচ্ছে টু ইনফর্ম, মোবাইল ফোনটার অ্যাবিউজটা যাতে না হয় এই বিষয়ে কি করতে হবে? টু ইনফর্ম করতে হবে। অডিয়েন্স হচ্ছে কারা? স্কুল স্টুডেন্টস বা টিনেজ যারা আছে, তারা তো মোবাইল পাইলে আর কিছু দেখে, হ্যাঁ, দেখার কোনো সুযোগ নেই। অতএব এই স্কুল স্টুডেন্টরা এদেরকে ইনফর্ম করার উদ্দেশ্যে এই অ্যাবিউজ অফ মোবাইল ফোন যেটা আছে এটা বর্ণনা করতে হবে। বোঝা গেছে? আশা করি এই টপিক্সটা তোমরা বুঝছো। তারপরে আসো আর একটাতে, এটাতে 4 নম্বর থাকবে। এই যে হ্যাঁ, আর একটা কথা, 4-5টা বাক্যের উপরে লেখা যাবে না। বাক্য তুমি কম্পাউন্ড সেন্টেন্স লিখে বা লিঙ্কের ব্যবহার করে বাক্যকে তুমি বড় করতে পারো, কিন্তু 4-5টার বাইরে যাওয়া যাবে না। যে এতটুকু লেখা লিখে 4 নম্বর দিবে কি না, 4 নম্বর ওরা 4টা বাক্য লিখে দিবে জন্যই ওখানে দিছে রাইট 4 to 5 সেন্টেন্স। চারটে, ওটা অডিয়েন্স পারপাস কিছুই না, ওই টপিক্সটা শুধু তোমরা বর্ণনা করে যাবা, ওইটা সম্পর্কে 4-5টা বাক্য তোমরা বর্ণনা করবা। তারপরে আর যেটা আছে ফর্ম, ভয়েস, স্টাইল। তাহলে এতক্ষণ একটা অংশ তোমরা লিখলা, এবারের যে প্রশ্নটা এটাতে আবার এটাতে থাকবে 4 নম্বর, হোয়াট, ফর্ম, ভয়েস অ্যান্ড স্টাইল will you use when you write on the following topics? এইটা, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। তাহলে এখানে বুঝতে হবে হোয়াট, ফর্ম, ভয়েস, স্টাইল, এইটাকে আমাদের আলাদা করতে হবে। ফর্ম, ভয়েস, স্টাইল। স্টাইল আছে 2টা, ফর্মাল অথবা ইনফর্মাল। ভয়েস হচ্ছে সাবজেক্টিভ আর অবজেক্টিভ। ফর্ম হচ্ছে প্যারাগ্রাফ, এসে, লেটার আর রিপোর্ট। তাহলে এখানে কি করতে হবে? একটা টপিক্সের নাম দেয়া থাকবে সেম, হোয়াট, ফর্ম, ভয়েস অ্যান্ড স্টাইল উইল ইউ ইউজ, যে কোন কোন ফর্ম, ভয়েস এবং স্টাইল তুমি ব্যবহার করবে হোয়েন ইউ রাইট অন দ্য ফলোয়িং টপিক্স। আচ্ছা, তো এই ফলোয়িং টপিক্স ধরো যে আবার আমরা দিলাম এখানে এ ক্রিকেট ম্যাচ, ম্যাচ, এটা হচ্ছে টপিক্স। তাহলে এখন এই যে টপিক্সটা আছে এটাকে তুমি কেমন ভাবে লিখবে,
কোন ফরমেশনে লিখবা। ফর্ম বলতে ফরমেশন, ফরমেশন কি, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের ফরম্যাটে লিখবা, এসে আকারে লিখবা, লেটার আকারে নাকি রিপোর্ট আকারে, এটা তোমাকে একটা টপিকস দেখলে বুঝতে পারবা না যে এটা এই টপিকসে লেখা যাবে। তারপরে ভয়েস কি, তুমি সাবজেক্টিভ ভয়েসে লিখবে নাকি অবজেক্টিভ ভয়েসে। এখন কবিতায় আমরা যেহেতু মুড টোন পজিশন পড়ে আসছি, তাহলে এই পজিশনটাই হচ্ছে ভয়েস। তাহলে পজিশন কি থাকে, হয় সাবজেক্টিভ না হলে অবজেক্টিভ। এখন কখন সাবজেক্টিভ আর কখন অবজেক্টিভ হয় এটা বুঝতে হবে। ব্যক্তিগত তথ্য যখন তোমরা দিবা তখন এটা কি হবে, সাবজেক্টিভ। ব্যক্তিগত কোনো বিষয় যখন মানুষের সামনে বর্ণনা করবা তখন এটার ভয়েসটা বা পজিশনটা হবে সাবজেক্টিভ। আর যখন ব্যক্তিগত বিষয় না বর্ণনা করে অন্য কোনো বিষয় বর্ণনা করবা সেইটা হচ্ছে অবজেক্টিভ ভয়েস। যেমন কবিরা তাদের কবিতার মধ্যে যদি নিজের তথ্য দেয় তাহলে ওখানে তাদের পজিশন থাকে সাবজেক্টিভ, আর যখন অন্য তথ্যের উপর বিবরণ দেয় তখন তাদের পজিশন, তাহলে এই ভয়েসটাকে বলা হচ্ছে পজিশন। তাহলে আমরা টপিক্সটা দেখেই বুঝতে পারবো যে এটা আমার ব্যক্তিগত টপিক্স নাকি এটা আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতেছি। তারপরে স্টাইলটা এখন দেখতে হবে আমি ফর্মাল স্টাইলে লিখবো নাকি ইনফর্মাল স্টাইলে লিখবো। তাহলে এ ক্রিকেট ম্যাচ আমরা কি করতে পারি, এটাকে এ ক্রিকেট ম্যাচ ইজ এ সাবজেক্টিভ ওয়ান, এটা টপিক্সটা বা ফর্মটা কেমন হবে, এ ক্রিকেট ম্যাচ নিয়ে আমরা কি প্যারাগ্রাফও লিখতে পারি, এসেও লিখতে পারি। কি বললা ভাই? হ্যাঁ, এই যে তুমি ওখানে যা চাক্ষুষ খেলাটা দেখছো, এনজয় করছো, তো এই জন্য এটা সাবজেক্টিভ। তুমি নিজে বর্ণনা করতেছো খেলাটা, তুমি নিজে দেখে ওই খেলাটাই তুমি বর্ণনা করতেছো, তাহলে কি এটা ব্যক্তিগত হয়ে গেল ব্যাপারটা। তাহলে এই যে তার পজিশনটা বা ভয়েসটা হচ্ছে সাবজেক্টিভ। এখন এইটাকে তুমি কি কি স্টাইলে লিখতে পারো, প্যারাগ্রাফ আকারেও লেখা যায়, এসে আকারেও লেখা যায়। ঠিক আছে, যে আই ক্যান রাইট দ্য টপিক্স অন দ্য ফর্ম অফ প্যারাগ্রাফ, এসে অর এ লেটার, লেটার হিসাবেও আমি লিখতে পারবো। ঠিক আছে, রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড টু ডেসক্রাইব অ্যান এক্সাইটিং ক্রিকেট ম্যাচ, একটা এক্সাইটিং ক্রিকেট ম্যাচের বর্ণনা দিয়ে তুমি তোমার বন্ধুকে একখানা চিঠি লেখো। তাহলে তুমি প্রথম বাক্য যে আই ক্যান রাইট দ্য টপিক্স ইন দ্য ফর্ম অফ প্যারাগ্রাফ, এসে অর লেটার, তিনটা ফরম্যাটেই আমি লিখতে পারি। ঠিক আছে, তারপরে ইন দিস টপিক বা দিস টপিক ইজ রিটেন ইন সাবজেক্টিভ ভয়েস, এই টপিক্সটা লেখা হবে কোন ভয়েসে, সাবজেক্টিভ ভয়েসে অ্যান্ড ফর্মাল না ইনফর্মাল স্টাইলে, ক্রিকেট ম্যাচের বর্ণনা। হ্যাঁ, তুমি ন্যারেট যখন করবা তখন ইনফর্মাল ওয়েতেই বর্ণনা করতে পারবা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে আমি যদি বলি এ গুড ফ্রেন্ড, টপিকস হচ্ছে এ গুড ফ্রেন্ড, তাহলে তুমি এটাকে কোন কোন ফরম্যাটে লিখতে পারবা, এ গুড, তাহলে ওইটাকে আবার এভাবে লিখবা যে আই ক্যান রাইট দ্য টপিক্স ইন দ্য ফর্ম অফ প্যারাগ্রাফ, এটা এসে খারাপ দেখা যাবে, আমরা প্যারাগ্রাফেই লিখব। ঠিক আছে, তারপরে ইন দিস টপিক্স আই ক্যান বা দিস টপিক্স ইজ রিটেন ইন কি সাবজেক্টিভ ওয়ান, এ গুড ফ্রেন্ড, আমার ভালো বন্ধু, আমি তো বর্ণনা করবো তাই না আমার ভালো বন্ধুর সম্পর্কে। আবার দেখো এই বিষয়টা, তাহলে এখানকার স্টাইলটা কি হবে, ফর্মাল না ইনফর্মাল। আর বন্ধু মানে কোনো ফর্মালিটিস নেই, টোটাল ইনফর্মাল। বোঝা গেছে? এভাবে টপিকসগুলো বুঝে শুনে তোমাদেরকে দিতে হবে। দেখি আমরা অবজেক্টিভের দুই একটা চেষ্টা করি। আচ্ছা, শেক্সপিয়ার অ্যাজ এ ড্রামাটিস্ট, বা ধরো যে এখানে থাকলো টপিক্সের নাম রোমান্টিক পোয়েট্রি, রোমান্টিক পোয়েট্রি। এই রোমান্টিক পোয়েট্রি সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। লিটারেচার সংক্রান্ত কোনো বিষয় যদি আসে তাহলে কি হবে, হ্যাঁ অবজেক্টিভ হবে। ঠিক আছে, অবজেক্টিভ যদি হয় তাহলে ফরমেশনটা এটা বাদ দাও। যদি সাবজেক্টিভ বিষয় হয়, সাবজেক্টিভ হইলে স্টাইল হবে ইনফর্মাল, মনে রাখবা, এটা মনে রাখবা। সাবজেক্টিভ ভয়েসে যদি কোনো লেখা থাকে তাহলে ওটার স্টাইলটা হবে ইনফর্মাল।
আর যদি অবজেক্টিভ ভয়েসে লেখা থাকে তাহলে কি ওইটা হবে, কারণ সাবজেক্টিভ আমার ব্যক্তিগত বিষয়, এই জন্য ইনফর্মালি আমি লিখতে পারবো, কিন্তু অবজেক্টিভ আমার কোনো ব্যক্তিগত বিষয় নয়, অতএব আমি এটা ফর্মালি লিখবো। তাহলে রোমান্টিক পোয়েট্রি সম্পর্কে আমি যদি লিখতে যাই তাহলে আমার ফরমেশনটা কেমন হবে, রিসার্চ পেপার, ঠিক আছে, রিসার্চ পেপার বা থিসিস পেপার, এটাকে থিসিস করে আমার লিখতে হবে। তারপরে কি এটার ভয়েসটা বা পজিশনটা হবে অবজেক্টিভ, যেহেতু রোমান্টিক পোয়েট্রি আমার ব্যক্তিগত কোনো সম্পত্তি না বা ব্যক্তিগত কোনো বিষয় না, এই জন্য এটার ভয়েসটা বা পজিশনটা হবে অবজেক্টিভ। আর অবজেক্টিভ পজিশন হইলে স্টাইল কেমন হবে, ফর্মাল স্টাইল। তো এই যে দুইটা, এটা থেকে কয়টা, এইটাকে আমরা প্যারাগ্রাফ আকারে লিখবো, আমরা কিন্তু পরীক্ষায় এভাবে লিখবো না, আমি কিন্তু এটা বোঝানোর সুবিধার্থে দেখাইছি, তোমরা লাইন বাই লাইন লিখবা সেন্টেন্স আকারে, যে আই ক্যান রাইট দ্য টপিকস ইন the form of research paper or thesis paper, then I can write the topics in subjective position বা subjective voice or objective voice। তারপরে কি দিবে, ওই ভয়েসের সঙ্গে স্টাইলটা অ্যাড করে দিবে, সাবজেক্টিভ ভয়েস ইন এ ফর্মাল স্টাইল বা ইনফর্মাল স্টাইল। এইভাবে লাইন বাই লাইন তোমাদের লিখতে হবে, সাইড থেকে 5টা বাক্য, তাহলে 4 নাম্বার পাওয়া যাবে। তো এই হচ্ছে টোটাল রাইটিং স্কিলের পার্ট বি। এটা অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, এই দুইটা শিখাইলাম, এই দুইটা হচ্ছে নতুন, আর আগের অংশগুলো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এগুলোতে ছিল, তাদের 2 ইয়ারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে কথা ক্লাস কি বোঝা গেছে? ঠিক আছে, অফ করে দাও।